সঙ্গে সায়নীর সাথে সায়নীকে কত ভালোবাসতো, সেই সায়নী ওকে ছেড়ে চলে গেল, পুরো বেবফা। ব্যাপারটা যে ছেলেটা বলেছিল অমিত শাহকে বেলা 4টের পর দেখে নেবে, ডিজে বাজাবে, পাবলিক এমন ডিজে বাজালো ওকে, এ ব্যথাকে আর সহ্য করা যায়? ওর জায়গায় আমি থাকলে তো থুতু ফেলে ডুবে মরতাম। ও নেহাত নির্লজ্জ, তাই এখনো বেঁচে আছে। ধরো তুমি তোমার কোনো একটা চিকিৎসার জন্য তুমি ধরো দক্ষিণ ভারতে যাবে, আচ্ছা ধরো তুমি দিল্লি যাবে, উত্তর ভারতে যাবে, কোথাও যাবে, তুমি যেতে পারছো না, কোনো কারণে যেতে পারছো না, তুমি এখানে ডাক্তার দেখাবে না, এখানকার ডাক্তার বন্ধ করে দেবে, দেখাবো এখানে। কিছু না কিছু তো ডাক্তার দেখাবে। আরে ভাই, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি না হলে হোমিওপ্যাথি কবিরাজি কিছু না কিছু, ওর তো নিজস্ব প্লেন আছে, ও প্লেনটা করে নিয়ে গিয়ে ডাক্তারটাকে তুলে নিয়ে চলে এলে ঝামেলা মিটে যায়। এতে দেয় ও যাবে আর আসবে না, ও বিনয় মিশ্রের সাথে থাকবে, ও জেনারেল সেক্রেটারির সাথেও থাকবে। ক্ষেত্রে ও আচ্ছা তো সেবা করিয়ে 24,000 লোকের চোখের করেছে, 5,000-এর বেশি লোকের ছানি কাটিয়েছে, নিজের চোখে দেখাতে পারছে না। সুপ্রিম কোর্টে বুঝে, আগে আমেরিকার ডাক্তার ধরে ফেলেছিল, ওকে দেখেই বলে যে তুমি তো তৃণমূল। বলছে কি করে বুঝলে? বলছে তোমার চোখে তো লজ্জা নেই। সেটা এখন সুপ্রিম কোর্টে বুঝে গেছে যে ওর চোখে লজ্জা নেই, ও তাই বারবার রিজেক্ট করে দেয়, বলে এখানেই দেখাও, হোমিওপ্যাথি খাও, অ্যালোপ্যাথি করো, কবিরাজি করো, ঝাড়ফুঁক করো, তবু বলে আমি আমেরিকায় যাবো। মধু কি আছে সেটা তোমরাও বুঝতে পারছো, আমরাও বুঝতে পারছি। ও যাবে, 12বার গেছে এসেছে, গেছে এসেছে, গেছে এসেছে, এবার যাবে আর আসবে না। রুগীকে যে ডাক্তার এত বছর ধরে সারাতে পারলো না, তার কাছে যাওয়ার জন্য এরকম পাগলামি করার কি দরকার? ঋতব্রত একজন বিরোধী দলনেতা, সংসদীয় গণতন্ত্রে একজন মুখ্যমন্ত্রীর কাছে গেছে, এর মধ্যে আমি অপরাধ কোথাও দেখতে পাই না। মমতা বন্দ্যোপাধ্যায় রয়্যালটির টাকাটাও মেরে দিলেন, মানে দিচ্ছেন না আপনারা, সংসার চলছে রয়্যালটি, গরু চুরি রয়্যাল, না, বই বিক্রির। বেড়ালের বিয়ে দিত, তো এখন ওর পয়সা আছে, ও সুপ্রিম কোর্টে যাচ্ছে, বেআইনি তো কিছু না, যাক না, রোজ ধাক্কা খাচ্ছে, রোজ ধাক্কা খাচ্ছে। হ্যাঁ, কিন্তু মরিয়া। আমি একটা কথা বলি, ধরো তুমি তোমার কোনো একটা চিকিৎসার জন্য তুমি ধরো দক্ষিণ ভারতে যাবে, আচ্ছা ধরো তুমি দিল্লি যাবে, উত্তর ভারতে যাবে, কোথাও যাবে, তুমি যেতে পারছো না, কোনো কারণে যেতে পারছো না, তুমি এখানে ডাক্তার দেখাবে না, এখানকার ডাক্তার বন্ধ করে দেবে, দেখাবো এখানে। কিছু না কিছু তো ডাক্তার দেখাবে। আরে ভাই, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি না হলে হোমিওপ্যাথি কবিরাজি কিছু না কিছু। আচ্ছা ওনার চোখের তো এত বড় সমস্যা, উনি তো যেতে পারছেন না, উনি এখানে কাকে দেখাচ্ছেন? উনি এখানে কোনো ডাক্তার দেখাচ্ছেন না। একটা ডাক্তারকে গেছিল, সে ট্রিটমেন্ট করেনি, সে স্টেটমেন্ট করেছে। স্টেটমেন্ট হচ্ছে ওকে ওই ডাক্তারের কাছে যেতে হবে, ও তো নিজস্ব প্লেন আছে, ও প্লেনটা করে নিয়ে গিয়ে ডাক্তারটাকে তুলে নিয়ে চলে এলে ঝামেলা মিটে যায়। বা শোনো, আমি বলছি তা নয়, ব্যাপারটা হচ্ছে ওকেই যেতে হবে, ওকেই যেতে হবে। আমি বলছি যে ভাই একটা কথা তুমি আমাকে বলো, যে ওর চোখে হলোটা কি? যখনই গন্ডগোল হয়, আমাদের চোখে যখনই গন্ডগোল ধরা পড়ে, তখনই ওর চোখে ব্যথা হয়। আসলে ব্যথাটা চোখে নয়, আসলে ব্যথাটা বুকে। ও বুঝতে পারবে না। ওই যে মদনদা বলেছে যে ওদের বলে একটু ব্যবস্থা করে দাও, আমার বিরুদ্ধে যাতে কোনো কেস তুলে নেয়, আমাকে যাতে যেতে দেয়। ও যাবে আর আসবে না, ও বিনয় মিশ্রের সাথে থাকবে, ও জেনারেল সেক্রেটারির সাথেও থাকবে। 24,000 লোকের চোখের করেছে, 5,000-এর বেশি লোকের ছানি কাটিয়েছে, নিজের চোখে দেখাতে পারছে না। ওর পিসির চোখে এশিয়ার বৃহত্তম হসপিটাল, সেখানে যেতেই চাইছে না। আমি বলছি শুনুন, আসলে সুপ্রিম কোর্টও বুঝে গেছে যে ওর চোখে লজ্জা নেই। সুপ্রিম কোর্টে বুঝে, আগে আমেরিকার ডাক্তার ধরে ফেলেছিল, ওকে দেখেই বলে যে তুমি তো তৃণমূল। বলছে কি করে বুঝলে? বলছে তোমার চোখে তো লজ্জা নেই। সেটা এখন সুপ্রিম কোর্টে বুঝে গেছে যে ওর চোখে লজ্জা নেই, ও তাই বারবার রিজেক্ট করে দেয়, বলে এখানেই দেখাও, হোমিওপ্যাথি খাও, অ্যালোপ্যাথি করো, কবিরাজি করো, ঝাড়ফুঁক করো, তবু বলে আমি আমেরিকায় যাবো, তবু বলে আমি আমেরিকায় যাবো। বিদেশে যাবে। হ্যাঁ, ওই বিদেশে, হ্যাঁ কোথায় যাবে, হ্যাঁ বিদেশ যাবে। সেটা তো আমরাও ভাবছি মধুটা কি আছে, মধু কি আছে সেটা তোমরাও বুঝতে পারছো, আমরাও বুঝতে পারছি। ও যাবে, 12বার গেছে এসেছে, গেছে এসেছে, গেছে এসেছে, এবার যাবে আর আসবে না। সেটা কোর্টও বুঝতে পারছে, তাই কোর্টও এই কথা শুনছে না। ও বলছে ওকে যেতেই হবে। কেন রে ভাই? আচ্ছা তুমি একটা কথা বলো, যে না না দাম একটা কথা বলছি, ধরো আমি বলছি একটা কথা বলো, যে রুগীকে যে ডাক্তার এত বছর ধরে সারাতে পারলো না, তার কাছে যাওয়ার জন্য এরকম পাগলামি করার কি দরকার? এত বছর ধরে তো একটা ডাক্তারের কাছে গেছে, সে তো সারাতে পারিনি, 12বার হয়তো চোখের চিকিৎসার জন্য যায়নি, কিন্তু যে ডাক্তারটা এত বছর চেষ্টা করে ওর চোখটা সারাতে পারলো না, তার কাছেও কেন যাওয়ার জন্য এত মরিয়া হয়ে থাকবে? এটাই তো সন্দেহজনক। যখনই চোখে তোমার কোনো সমস্যা ধরা পড়বে রাজ্যের কোথাও, ওর সময়, তখনই ও সবার চোখ এড়িয়ে চোখ দেখাতে নাকি চলে যেত বিদেশে। সায়নীর সাথে সায়নীকে কত ভালোবাসতো, সেই সায়নী ওকে ছেড়ে চলে গেল, পুরো বেবফা। বেচারের ব্যাপার তো হবে, ও রাজনীতি করবে না বলছে আর নাকি শুনছি। আর না না, ব্যাপারটা যে ছেলেটা বলেছিল অমিত শাহকে বেলা 4টের পর দেখে নেবে, ডিজে বাজাবে, পাবলিক এমন ডিজে বাজালো ওকে, এ ব্যথাকে আর সহ্য করা যায়? ওর জায়গায় আমি থাকলে তো থুতু ফেলে ডুবে মরতাম। ও নেহাত নির্লজ্জ, তাই এখনো বেঁচে আছে। সর্বভারতীয় রাজনীতি এটা, এ নিয়ে আমি কিছু বলতে চাই। ঋতব্রত একজন বিরোধী দলনেতা, সংসদীয় গণতন্ত্রে একজন মুখ্যমন্ত্রীর কাছে গেছে, এর মধ্যে আমি অপরাধ কোথাও দেখতে পাই না। এর মধ্যে আমি অপরাধ কোথাও দেখতে পাই না। গিয়ে তিনি কি আলোচনা করলেন, দ্যাট ইজ বিষয়। সে যদি রাজ্যের উন্নয়ন, তার কেন্দ্রের উন্নয়ন, তার যদি নিজস্ব রাজনৈতিক মানে এলাকা ভিত্তিক সমস্যা, এগুলো নিয়ে যদি আলোচনা করেন, করতেই পারেন, করতেই পারেন, এতে কি আছে? আপনাদেরকে সেই পরিসর কি দেওয়া হতো?
না, কোনোদিনই যায়নি, কোনোদিনই। আমরা তো সেটাই বলেছি, আমরা প্রথম দিনেই অর্ধেকটা অংশ আবার অর্ধেকটা সময় প্রশ্নোত্তর আলোচনার অর্ধেকটা সময় দিয়ে দিয়েছেন প্রথম দিনই আমাদের মুখ্যমন্ত্রী। আপ- উনি যখন বিরোধী দলনেতা ছিলেন তখন 1.5 বছর ওনাকে সাসপেন্ড করে রাখা হয়েছিল 5 বছরের মধ্যে। হ্যাঁ, আপনি ভাবুন যে প্রথম দিনই অর্ধেকটা দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, তারপরে আলোচনার প্রশাসনিক মিটিং এ সবাইকে ডাকা হয়েছে, সবাইকে বলার সুযোগ দেওয়া হয়েছে। আমাদের তো কোনো ডাকিও নি। ওরা যেটা করেছে সেটাতে মানুষ রিজেক্ট করেছে, সেই কাজটা আমরা কেন করব? আমরা মানুষ যেটা চায় সেটা করব। সংসার চলছে রয়্যালটি, গরু চুরির রয়্যালটি, না, বই বিক্রির। আগে বলতে হবে কিসের রয়্যালটি। বই বিক্রির রয়্যালটির টাকার কথা বই বিক্রেতারা অলরেডি জানিয়েছেন যে সময় মতন রয়্যালটি পেয়ে যাবে। আমি বলছি উনি তো বহুকাল ধরে রয়্যালটি পান। উনি এই রয়্যালটি, বই বিক্রেতারা বলেছেন উনি মুখ্যমন্ত্রী হবার আগে থেকেই রয়্যালটি পান। ওনার যারা পাবলিশার বইয়ে তারা বলেছেন যে রয়্যালটি পান, তো বলেছেন সময়কালে পেয়ে যাবেন। আসলে ওনার এখন এই বাড়িতে যে গরু চুরি, কয়লা চুরি, তারপর চাকরি চুরি, এর যে রয়্যালটি গুলো ঢুকতো, এগুলো ঢোকা তো বন্ধ হয়ে গেছে। পার্থ বলুন, টুলু মন্ডল বলুন, মমতা ব্যানার্জি বলুন, সবাই শুধু সোনা 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 করে যাচ্ছে। ওনার মাটি ফিরে চাই, 1 মিনিট, সবাই তো চায়। যার মাটিতে মেশার সময় হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা মাটিতে মিশে যাওয়া, সে এখন বলছে মাটি ফেরত পেতে চায়। কি করবে বলো? চায় তো, খুঁজেও তো চায় চিত হয়ে শুতে। তো মমতা ব্যানার্জি যদি চায় আর একবার মুখ্যমন্ত্রী হতে, তার দোষ কোথায়? চাইলেই পাওয়া যায় কিনা সেটা বিষয়। আসলে এরা সারা শরীরে এত তাবিজ কবর জড়িয়ে রেখেছে, সেটাই তো অবস্থা হচ্ছে, যার ফলে এদেরকে গ্রেপ্তার করা যাচ্ছে না। এটা একটা কেউ কি তাই? হ্যাঁ, তাই তো। অভিষেক তো পুরো মানে তাবিজ কবজ এত ধারণ করে রেখেছে যে তারপর তাকে আর গ্রেপ্তার করা যাচ্ছে কই? তারপর আবার বিকাশ বাবুরা দাঁড়িয়ে পড়বেন ওদের হয়ে, যেভাবে বিকাশ বাবু তৈরি হয়ে আছেন।